বিগত বিধানসভা নির্বাচনটাই প্রায় চমকের মতো হয়েই গেছিল, কারণ তার মার্জিন খুবই কম ছিল, ডিফারেন্সও সিট শেয়ারিংও কম ছিল, ভোটের হিসেবেও খুব কম ছিল। 5,000-এর কম মার্জিনে জিতেছেন এই সময় শাসক দলের প্রার্থী নীতিশ কুমার জোটের। তার একটা বিরাট সংখ্যা ছিল, যেটা একটু এদিক ওদিক হলেই গতবারই দান উল্টে যেতে পারত। আর গত 5 বছর ধরে নীতিশ কুমার এবং তার ডেপুটি ওই যে বিক্রম বাবু না কি জানো, বিক্রম চৌধুরী, যিনি পণ করেছিলেন যে নীতিশ কুমারকে না হারানো পর্যন্ত চুল কাটবেন না, কিন্তু এমনই রাজনীতি ওরা করেন যে নীতিশ কুমারের সাথেই জোটে সরকার করতে হলো আর কি। সেই সরকার গত 5 বছর ধরে বিহারের মানুষের জন্য কোনো ভালো কাজ করতে পারেনি। যদি পারত তাহলে বিহার থেকে এত পরিযায়ী শ্রমিককে দেশের অন্যত্র ছড়িয়ে পড়তে হতো না, যাদের নাম এসআইআরে বাদ পড়ছে। ফলে একটা টালমাটাল পরিস্থিতি আছে। এবং বিহারে যে বিরোধী শক্তি যারা আছেন, আরজেডি হোক, কংগ্রেস হোক, বামপন্থীরা যে ঐক্যবদ্ধ ছবিটা দেখিয়েছে, সেটা একটা দীর্ঘদিন পর বিহারের মানুষ এটা একটা ভরসা করার সুযোগ পেয়েছেন যে আসলে এই নীতিশ কুমার, যার বিহারের নাম হয়ে গিয়েছে পল্টুরাম, নীতিশ কুমার আপনি না বললেও চলে, পল্টুরাম বললে লোকে ওখানে বুঝে নেয় যে আপনি কার কথা বলছেন। মানে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতা, নিজের গদির জন্য। আমরা এরকম বাংলাতেও একজনকে দেখেছিলাম, তিনি মন্ত্রবিহীন মন্ত্রীও হয়ে গেছিলেন বিজেপির সাথে। নীতিশ কুমার বিহারে সেই ভূমিকা পালন করছেন, কিন্তু এবারের নির্বাচনের পর গদি আর ওনার হবে না, গদি এই জোটেরই হবে, যারা আসলে বিহারকে একটা নতুন উন্নয়নের জায়গায় নিয়ে যাবে। দেখুন, যে কোনো একটা আলোচনায় কোনো পূর্ব শর্ত রেখে তো বসা হয় না। বামপন্থীরা যখন কোনো একটা আলোচনায় গেছে, তার মধ্যে কোনো আগের শর্ত নেই এবং মাথার মধ্যে কোনো সংখ্যা ফিক্স করা নেই যে এটাই হতে হবে। হ্যাঁ, আলোচনার শুরুতে গত 5 বছরের লড়াই আন্দোলন যা গোটা বিহারে হয়েছে, সেখানে বামপন্থীদের যা ভূমিকা, সেই সব হিসেব করে একটা কথা বলা হয়েছে। কিন্তু তারপরেও যখন বাকিদের সাথে আলোচনা ইত্যাদি হবে, আমাদের মূল টার্গেট যেহেতু এই নীতিশ কুমার এবং তার সরকারকে হারিয়ে দেওয়া, ফলে ওই সংখ্যাটার যে হেরফের হবে না এরকম কোনো মানে নেই। সংখ্যার হেরফের হবেই, কিন্তু সিদ্ধান্তের হেরফের হবে না যে নীতিশকে এবার ক্ষমতা থেকে যেতে হবে, এবার এই জোটকে আসতে হবে, না হলে বিহারের মানুষ তারা ভালোভাবে বাঁচতে পারবেন না। দেখুন, ভারতবর্ষের বহু জায়গাতেই এখন এই ধরনের একটা অর্থনৈতিক মডেল চালু আছে যে নির্বাচিত যে সরকার, তারা এলাকার মানুষজনকে তার প্রয়োজনের মতো কিছু প্রকল্প চালু করে। এটা বামফ্রন্ট সরকার যখন পশ্চিমবাংলায় ছিল তখনও সাইকেল দেওয়ার প্রকল্প হোক, স্কুলে যে মেয়েরা পড়ছে তাদের ভাতা দেওয়ার প্রকল্প হোক, বেকার ভাতা দেওয়ার প্রকল্প হোক, এই ধরনের নানা প্রকল্প সেই সময় চালু ছিল। এবং এখন যদি আপনি বিশেষত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলো দেখেন, সেখানে প্রকল্পটা খুব গুরুত্বপূর্ণ যায়। কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলো, কেরালা হোক, তামিলনাড়ু হোক, সেগুলো অন্য জায়গা থেকে কেন এগিয়ে? কারণ তারা এই প্রকল্প দেওয়ার পাশাপাশি কিছু স্থায়ী সম্পদ তৈরি করতে পারছে, যে স্থায়ী সম্পদ আমাকে ভবিষ্যতের জন্য অনেক তার মানে মানুষজন যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন, তার সেই স্থায়ী সম্পদকে ভিত্তি করে অর্থনীতিতে যেগুলো আমরা খুব, আমি কঠিন শব্দে যাচ্ছি না, স্থায়ী সম্পদও তৈরি করা যাচ্ছে বিভিন্ন রাজ্যে। কিন্তু কয়েকটা জায়গায় আমরা দেখছি, পশ্চিমবঙ্গেও দেখছি, বিহারেও দেখছি, যে এই প্রকল্পের টাকা যা আছে তো আছে, সেটা তো মানুষের প্রয়োজন, মানুষ পাবেনি, কিন্তু তার পাশাপাশি কোনো স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে না। কোনো কারখানা তৈরির কথা যদি আপনি বলেন, ব্রিজ তৈরি, হাসপাতাল তৈরি, স্কুল ঘর তৈরি, এই যে স্থায়ী সম্পদ তৈরি, যেটা আসলে মানুষকে শুধু এই সময়ের প্রয়োজন, এই সময়ের রুটি কাপড়া মাকান তো আছেই, তার পাশাপাশি যে একটা ডেভেলপমেন্টাল গ্রোথ, আগামী 20 বছর মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন, সেই ভাবনার কথা যদি আপনি বলেন, সেখানে কিন্তু বিহার অনেক পিছিয়ে পড়েছে। স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে না, পশ্চিমবাংলাতেও হচ্ছে না। ফলে আমরা দাবি করছি যে প্রকল্প যা চালু আছে, সেই প্রকল্প তো অনেক অংশে টাকা বেড়ে যাবে। এখানেও পঞ্চায়েত নির্বাচন যখন গতবার হয়েছিল, সেলিম দা প্রকাশ্যে মিডিয়াতে বলেছিলেন, প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা যদি আসি তাহলে বাড়ির মহিলাদের জন্য যে টাকা দেওয়া হচ্ছে আমরা সেটা ডবল করে দেবো। কিন্তু তার পাশাপাশি আমরা স্থায়ী সম্পদ তৈরি করবো, এটাও আমাদের ইশতেহারে বলা ছিল। এই কথা কিন্তু নীতিশ কুমার বা বিজেপির কোনো নেতা বিহারে বলতে পারছেন না যে আমরা স্থায়ী সম্পদ তৈরি করব। এই স্থায়ী সম্পদ তৈরি করতে না পারাটা আসলে এই যে আমি সরকার, আমি তোমাকে অমুকটা দিচ্ছি, তার জন্য তুমি আমাকে ভোট দেবে, এই পর্যায়ে চলে যায়। কিন্তু স্থায়ী সম্পদ তৈরিটা যে আসলে মানুষের অধিকার, আমি টাকা পাবো এবং আমি যে ট্যাক্স দিচ্ছি বা আমি যে সরকারকে নির্বাচিত করেছি, সে স্কুল বানাবে, ব্রিজ বানাবে, হাসপাতাল বানাবে, এই গোটা ফ্রেমটা এটা বিহারে থাকছে না। ওখানে শুধু প্রকল্পের টাকা, এইটুকুর মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে। নতুন যে সরকারটা আসবে, আরজেডি, কংগ্রেস, বামপন্থীরা মিলে, তারা এই প্রকল্পের টাকা সেটা তো বেড়ে যাবেই, মানুষ তো আর একটু ভালো থাকবেনই আজকের দিনে, তার পাশাপাশি স্থায়ী সম্পদ তৈরি করে বিহারের ভবিষ্যতের জন্য যে উন্নতি, সেটারও গ্যারান্টি করে। এনডিএর সবচেয়ে বড় চাপ হচ্ছে যে বিহারে যে হাওয়াটা চালু হয়ে গেছে,
এই যে ভোট সিস্টেমটাকে যেভাবে ওরা ম্যানিপুলেট করার চেষ্টা নির্বাচন কমিশনকে দিয়ে করছেন এবং সেটা ধরা পড়ে যাচ্ছে, এইটা সবচেয়ে বড় চাপ। এবং শুধু আপনি এনডিএ কেন বলছেন, এটা স্পেসিফিক্যালি বলতে হবে মোদী অমিত শাহর কাছে চাপ। কারণ আমি একাংশের মিডিয়ায় দেখেছিলাম গত লোকসভা নির্বাচনে যখন প্রথম দিকে বিজেপি পিছিয়ে পড়ছে, তখন বেশ কিছু বড় বড় মিডিয়া হাউস, সবাই নন, তারা পিছিয়ে পড়া বিজেপির মুখ রাখছিলেন জেপি নাড্ডাকে, যে বিজেপি যদি হারে তাহলে নাড্ডা ফেস। যেই বিজেপি খানিকটা এগিয়ে গেল, নাড্ডার মুখ সরে গিয়ে মোদির মুখ চলে এলো, মানে বিজেপি যখন জিতছে তখন মোদির ফেস। তাহলে এখন যখন বিজেপির এই ম্যানিপুলেশনটা এসআইআর এর মাধ্যমে যে আবার এনআরসি করার চেষ্টা, ম্যানিপুলেশনটা যখন ধরা পড়ে যাচ্ছে, তখন স্পেসিফিক্যালি এটা মোদী অমিত শাহর চাপই বলতে হবে। এবং আপনি এই যে জোটের ভাগাভাগির অঙ্ক এটা ওটা বললেন যে এটা চায় ও ওটা চায়, এদের মধ্যে তো আদর্শের প্রশ্ন নেই। এনডিএতে আপনি অতীতের এনডিএ দেখুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ছিলেন সেই সময়ের এনডিএ দেখুন, জর্জ ফার্নান্ডেজ, নীতিশ কুমার যখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন তখনকার এনডিএ দেখুন, আজকের এনডিএ দেখুন, সেম। ওদের মধ্যে আদর্শ বলে কিচ্ছু নেই। ওদের মধ্যে শুধু কে কোনটা পাবে কে কোনটা না পাবে তার দড়ি টানাটানি, মন্ত্রিসভার কবে বিস্তার হবে, কবে একটা লোক ঢুকবে, কে ঢুকবে, এই নিয়ে দড়ি টানাটানি, মারামারি আর ক্ষমতার ক্ষীর খাওয়ার চেষ্টা। তার জন্যই আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। এখনো অবধি যা পরিবেশ পরিস্থিতি আছে তাতে এই জোট যা আরজেডি কংগ্রেস মহাগঠবন্ধন যেটাকে বলছে, বামপন্থীরা মিলে যেটা তৈরি হয়েছে, তার দিকেই হাওয়া আছে। আমি জানি না পিকের ওখানে কি ইত্যাদি হবে, সেটা আমাদের জানা নেই। এখন আমি দেখেছিলাম একটা ইন্টারভিউতে উনি বলেছেন, আমি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পাই তবেই আমি সরকারে যাব, যদি সেটা না পাই আমি চুপ করে বসে থাকবো, আমি পরের বছরের জন্য লড়ব। এটা ওনার আদর্শের কথা, ওনার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে উনি যে চুপ করে বসে থাকবেন বললেন, যে আমি যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পাই তাহলে আমি বসে যাব, এই বসে যাওয়াটা আসলে কার সুবিধে হবে সেইটা খুব গুরুত্বপূর্ণ। এই যে তৃণমূলের সাংসদরা লোকসভায় বিজেপির বিভিন্ন বিপদের সময় তাদেরকে আপনি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও লোকসভার মধ্যে খুঁজে পান না, তাদের বিভিন্ন জরুরি কাজ পড়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়, নানা রকম সিনেমার কাজ পড়ে যায়, এইসব হয়, তাতে যে আসলে কার সুবিধা হয় এবং কার অসুবিধা হয় সেটা আমরা বুঝে গেছি। তো ভবিষ্যতে ওনার ক্ষেত্রেও এরকম কার সুবিধা আর কার অসুবিধা হচ্ছে সেটা বুঝেই হচ্ছে যে বিচার হবে। রাজনীতি তো আর এক দুদিনের ব্যাপার না, একটা লম্বা দীর্ঘকালীন ব্যাপার। ফলে সুযোগ সুবিধাটা তখন বোঝা যাবে যে কার সুবিধা হলো আর কার অসুবিধা হলো, আর হচ্ছে যে কার মুখোশ পরে, কার মাস্ক পরে উনি রাজনীতির ময়দানে নামলেন নাকি নিজেই কোনো কাজ করতে নামলেন, সেটা তখনই বোঝা যাবে। দেখুন, বাংলা বিহারের পরিস্থিতি তো এক না। বিহারের পরিস্থিতি একরকম, বাংলার পরিস্থিতি আরেক রকম। কিন্তু নিশ্চিতভাবে পাশের রাজ্য এবং তার চোখের সামনে এত কাছাকাছি ভোটের ফলাফল, সেখানে যদি বামপন্থীদের ফলাফল হয় তাহলে নিশ্চিতভাবে একটা পজিটিভ ভাইব আমরা যেটাকে বলি, সেইটা হচ্ছে যে পশ্চিমবাংলায় এসে পড়বে। এবং সেটার ক্ষেত্রে একটা বাড়তি উন্মাদনা বামপন্থীরা পাবেন, বাড়তি শক্তি পাবেন, সেটা তো বলাই যায়। এবং সেটা তৃণমূল বিজেপির মাথা ব্যথার কারণ, এইটুকু বলা যায়।